আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। সদ্য তোমরা এইচএসসি শেষ করছো, এখনো তোমাদের প্র্যাকটিক্যাল বাকি আছে। তারপরও তোমাদের কিন্তু নতুন আরেকটা লাইফে শুরু হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডমিশন। এই অ্যাডমিশন থেকে আমরা কিন্তু যুদ্ধের সাথে তুলনা করতে পারি, কারণ এরপরে তুমি নতুন আরেকটা লাইফে প্রবেশ করবা। এখন যে অ্যাডমিশন টেস্ট তুমি দিবা, সে অ্যাডমিশন টেস্ট সম্পর্কে তো তোমাকে একটু আইডিয়া থাকতে হবে। মানে কি কি প্রশ্ন আসে, কেমন ধরনের প্রশ্ন আসে, কি কি পড়তে হবে সেগুলা। তো সেজন্য আমাদের বিগত বছরের প্রশ্নগুলা সম্পর্কে একটু আইডিয়া অবশ্যই থাকতে হয়। তো সেজন্য আমি তোমাদের জন্য কেমিস্ট্রি পার্টে বিগত বছরে মানে 24-25 সেশনে মেডিকেল, ডেন্টাল সহ সকল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলাতে গুণগত রসায়ন অধ্যায়ের যে সকল প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমি সুন্দর করে সহজে তোমাদের সমাধান করে দিব, এবং যেগুলোর জন্য তোমার শর্টকাট প্রয়োজন আছে সেই শর্টকাট গুলো তোমাদের জন্য দিব। এই ক্লাসটা করলে একটা অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে সলভ করতে হয়, কি কি করতে হবে, ইনশাল্লাহ তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। এরকম যদি সবগুলো অধ্যায় দিয়ে দিই তাহলে তুমি টোটাল একটা সাবজেক্টের উপরে ভালোই ধারণা পাবা। এজন্য তুমি ফলো করতে পারো সোহেলস বাই ক্যাফি পেজ আছে, গ্রুপ আছে, এন্ড এটা ইউটিউব চ্যানেল আছে। সেগুলাতে সবগুলা অধ্যায়েরই ক্লাস আগে আগে পেতে ওগুলাতে তুমি যুক্ত থাকতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা দিয়ে শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা এখানে বলছে যে কোন ডি অরবিটাল গুলা অক্ষ বরাবর অবস্থিত। দেখো, ডি এর অরবিটাল কয়টা? 5টা না? আমরা জানি পি এর অরবিটাল হচ্ছে 3টা, ডি এর অরবিটাল হচ্ছে কয়টা? 5টা। কি কি আছে ডি এর অরবিটাল? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স এন্ড ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এন্ড ডি জেড স্কোয়ার। এখন বলছে অক্ষ বরাবর অবস্থিত কোনগুলা। দেখো, এই যে 3টা, আমরা যখন একাডেমিকে এই অরবিটাল গুলার অরবিটাল চিত্র এঁকেছি তখন কিভাবে এঁকেছি? এখানে আমরা একটা এক্স অক্ষ ধরছি, যেহেতু এক্স ওয়াই আছে এটা ওয়াই অক্ষ ধরছি। এখানে এগুলা কি হবে? এই দুইটা অক্ষের মাঝে থাকবে। অক্ষের মাঝে, অক্ষের উপরে না কিন্তু, এরকম অক্ষের মাঝে থাকবে। এই সবগুলা তুমি যখন ওয়াই জেড আঁকবা, জেড এক্স আঁকবা একইভাবে। এগুলা কিন্তু অক্ষের মাঝে থাকতেছে, অক্ষের উপরে থাকতেছে না। কিন্তু এই দুইটায় দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ নাও, তাহলে এখান থেকে এরকম চলে আসে কিন্তু। আর যখন ডি জেড স্কোয়ার দেখো তখন কেমন হয়? এরকম হয়ে যায়। এটাই হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে এই দুইটা কি অক্ষের উপরে থাকতেছে? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই দুইটা কিন্তু অক্ষ বরাবর থাকতেছে। আর পি এর সবগুলা তো তোমার কেমন হয়? যখন পি এক্স বলবা তখন সে পি এক্স এর উপরেই তো থাকবে, মানে এই সবগুলাই কিন্তু অক্ষের উপরেই থাকে। তাহলে চিত্রগুলো সম্পর্কে আইডিয়া থাকলে কিন্তু এগুলো অ্যান্সার করতে পারা যায়। এবার আসো, কোনটা শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না? দেখো, এটা তোমার গুণগত রসায়নেও আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধনেও কিন্তু এই টপিকটা আছে। এখন শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না দুইটা মৌল বলা আছে, একটা হচ্ছে ব্রেলিয়াম এবং আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এই দুইটি শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। তাহলে সেই হিসেবে তুমি এখানে ম্যাগনেসিয়ামটা অ্যান্সার করবা। এখন বাকিগুলো একটু জেনে নিই আমরা। কপার 2+ শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ দিবে? নীলাভ সবুজ। ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণ দেয়। আর পটাশিয়াম কি করে? পটাশিয়াম হচ্ছে হালকা বেগুনি কালার দেয়। এছাড়া তুমি আর পড়তে পারো সোডিয়াম। সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সোনালী হলুদ। সোনালী হলুদ। আর এই যে সোনালী হলুদটা, এটা কিন্তু যখন কভার ব্লু গ্লাস ইউজ করা হয় তখন কিন্তু এটা শোষিত হয়।
কপাল ব্লু গ্লাসে কোন কালারটা শোষিত হয়, এরকম প্রশ্ন আসলে তখন উত্তর করতে হবে সোনালী হলুদ। সোনালী হলুদটা শোষিত হয়। এই কতগুলো ইনফরমেশন তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, তারপরে প্রশ্নটা একটু খেয়াল করো যে কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে তোমাকে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে। তো অক্সিজেনের যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা, অক্সিজেন কি 1s2 2s2 দেন 2p4। তো তুমি যদি পি অরবিটাল ভাঙো, পি অরবিটাল কয়টা? তিনটা না? তোমার তো অরবিটাল দেওয়ার দরকার নেই, তুমি ইলেকট্রন গুলো এইভাবে দাও, একটা দুইটা তিনটা, এখানে দুইটা বিজোড় আছে। নাইট্রোজেন যদি দাও, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো তোমার তিনটা বিজোড় হয়ে যাচ্ছে, কিন্তু 2p3 না, এইখানে কিন্তু সর্বাধিক পর্যন্ত। আচ্ছা, নাইট্রোজেন পরে ক্রোমিয়াম আছে এখন, বাকিগুলো দেখতে হবে। ক্রোমিয়াম কি? ক্রোমিয়াম দেখো 2p 1s2 2s2 2p6 3s2 3p, এই পর্যন্ত 10। 3s2 কত? 12, 3p6 18, 4s2 হচ্ছে 20। এগুলো একটু মুখস্থ রাখবো, 4s2 পর্যন্ত 20। এরপরে কত আসে? 3d4 আসে। ডি এর এখানে তোমার চারটা বিজোড় থাকতেছে, ডি 1 2 3 4, আর এই 4s থেকে আরেকটা যদি এখানে দিয়ে দাও, এই টোটাল সর্বোচ্চ বিজোড় কিন্তু ক্রোমিয়ামে থাকতেছে এই তিনটার মধ্যে। এগ্রি গুডসে আসা কোশ্চেন। তারপরটা দেখো, এগ্রি গুডসে আসা কোশ্চেন যে নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কোনটা? 2 আর 2 4, 6 আর 10 আর 2 12 আর 18। তো 18 তো তোমার আর্গনের, সহজ কোশ্চেন ছিল, দু একটা তো সহজ থাকেই। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য কত তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হবে? চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য তোমার কত তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়? দেখো, আমরা যদি একটু এগুলো একটু দেখি, 200 থেকে 400 এটা তোমার ড্রাগ শনাক্তকরণের জন্য। দেখো 2 এর দ্বিগুণ কত? 4 না? দ্বিগুণে ড দিয়ে মনে রাখো, ড্রাগ শনাক্তকরণের জন্য আমাদের এইটা ব্যবহার করা হয়। এবার দেখো, জীবাণুনাশন বলে একটা কিছু আছে না, বইয়ে পড়ছো না? জীবাণুনাশন কয়টা? দেখো তো 6 না? 3 3 6টা। দেখো 4 আর 2 6, 8 থেকে 2 বাদ দিলেও 6, তাহলে এইটা হবে জীবাণুনাশনের জন্য। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রোটিন অ্যানালাইসিস। প্রোটিন অ্যানালাইসিস। প্রোটিনে দেখো এখানে ইন আছে, ইন থেকে 9 মনে রাখতে পারি আমরা। এখানে আছে হচ্ছে 270 থেকে 360 ন্যানোমিটার প্রোটিন অ্যানালাইসিসে। 6 3 9, 7 2 9। তো এইভাবে প্রোটিন অ্যানালাইসিস এই কয়েকটা মনে রাখো। আর 300 থেকে 320 এটা হচ্ছে তোমার লাইট থেরাপির জন্য। লাইট থেরাপির জন্য এটা ইউজ করা হয়। এরপরটা দেখো যে কার্বনেটের মোট ইলেকট্রন সংখ্যা কত? দেখো কার্বনের কত? 6টা। অক্সিজেনের কত? 8 3 24টা। আর মাইনাস মানে কি? গ্রহণ করা, তাহলে গ্রহণ করলে এখানে প্লাস দিতে হবে। কত থেকে? 32টা। এরকম কিন্তু বিভিন্ন ভাবে থাকতে পারে, এখানে তোমার ইলেকট্রন না বলে প্রোটন বলতে পারে, নিউট্রন বলতে পারে, অনেক কিছু কিন্তু এখানে থাকতে পারে। এবার আসো মেডিকেলে আসা, দেখো 24-25 কি কোশ্চেন আসছে, একটু আগে কিন্তু এটা পড়েই আসছে। দেখো, কবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? একটু আগে পড়াইছি না, সোনালী হলুদ। এবার দেখো মেডিকেলেরই আরেকটা ম্যাথ, 32°C পানিতে অক্সিজেনের দ্রাব্যতা যদি এত হয় ppm এককে, তা কত হবে? দেখো পরিমাণগত রসায়নে ppm সমান sm ইন্টু 1000। সেকেন্ড পার্ট যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে, যদি আমার নোটগুলো দেখে থাকো, সেখানে দেখবে এরকম অনেকগুলো কিন্তু শর্টকাট আমি ওখানে দিয়েছিলাম। এসমি, এসটা কি? এসটা হচ্ছে তোমার ঘনমাত্রা, তো সেটা তুমি বসাও 2.3 ইন্টু 10⁻⁻⁴। আণবিক ভর কত? অক্সিজেনের 32 গ্রাম পার মোল। দেন এখানে আমরা 10⁻³ দিব। তাহলে এখানে কত আসে দেখো, -4 আর +3 -1 থাকে, মানে আমরা এখানে 0.23 লিখতে পারি। তো ওটা পরে লিখি। এখানে তুমি যদি 32 ইন্টু 2.3, 32 কত আসতো? 64 আসতো। এখন 0.3
2.5 মানে যদি আমরা এরকম করতাম 5/2 মানে 2.5 আসতো ইন্টু 32, তখন এখানে আমরা 6 পেতাম। 6 বলতেছি, 16 দুগুণ 32, 5 16 কত 80। তো দেখো আমরা এখানে কত ধরছি, 5/2 মানে কত 2.5 না, তো এখানে ছিল হচ্ছে 2.3, তো আমরা 0.2 এখানে কম 0.2 বেশি ধরছি, যেহেতু এই জায়গায় তুমি 0.2 বেশি ধরছো, ফলাফল যেটা আসতেছে 8 আসতেছিল, এই জন্য ফলাফল ওটা থেকে একটু কম নিতে হবে। তাহলে 8 থেকে কম নিলে কত আসে, 7 পয়েন্ট কিছু আসে, তাহলে এইটাই উত্তর দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেটর ইউজ না করেও কিন্তু আমরা উত্তর করতে পারবো। এটা কত আছে 7.36 ppm। ডেন্টাল আসা কোশ্চেন দেখো, আইসোটোপ নিউটনের সংখ্যা কত। দেখো এটা যদি তুমি একটা মৌলের প্রতীক বলো, এখানে থাকে আমাদের ভর সংখ্যা, এখানে থাকে পারমাণবিক সংখ্যা, এখানে থাকে আমাদের চার্জ, এখানে থাকে আমাদের যোজনী বা কয়টা মৌল থাকে সেটা। তা নিউটন সংখ্যা কি হয়, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিতে হয়। তাহলে দেখো এখানে বলছে আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে 15, আর পারমাণবিক সংখ্যা কত বলছে, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা তো আমরা 7 জানি, তাহলে এখানে নিউটন সংখ্যা কত আসতেছে, 8 আসবে। আর প্রোটন সংখ্যা, জেড, ইলেকট্রন সংখ্যা, এগুলো সব সেম। বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি মানে কি, কম্পাঙ্ক বের করতে বলছে। তো আমরা কি জানি, নিউ সমান সি বাই ল্যামডা। সি কত, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এন্ড এখানে তুমি ল্যামডা পাচ্ছ 486.7 ইন্টু 10⁻⁹ মিটার। এই তাহলে আমরা একটু যদি আমাদের সুবিধা মতো হিসেব করে নিতে চাই, এই জায়গাটা ক্যালকুলেটর ছাড়া কিন্তু স্পেসিফিক মান বের করা একটুখানি কঠিন। কেন, দেখো এখানে 163 আছে, 263 আছে, একটু কঠিন না। এগুলো টেক্সট বইয়ের ম্যাথ, এটা টেক্সট বইয়েরই ম্যাথ, হাজারি স্যারের বইয়ে এই ম্যাথটা হুবহু আছে, এই জন্য এটা হুবহু তুলে দিয়েছে। এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ, একদম কাছাকাছি মান বের করা কিন্তু যথেষ্ট টাফ। কিন্তু তুমি 5 নাকি 6 এগুলো সহজে বের করতে পারবা, এগুলো তুমি খুব সহজে বের করতে পারবো। এখানে 30 ধরবা, দেখো এখানে 6 পয়েন্ট কিছুই কিন্তু আসবে। এখানে যদি তুমি 30 নাও, 30 ইন্টু 10⁻⁷, এখানে কত নিবা তুমি, 4 পয়েন্ট সামথিং নিবা, 4.86, দুই ঘর সামনে নিয়ে আসতেছি, পাওয়ারে যোগ করতে হবে, 10⁻⁷ আসবে। দেখো 10⁻14 কিন্তু এসে যাচ্ছে, 30/4.8, 30/4 মানে কত, 424, 6 পয়েন্ট কিছু হবে। তখন 6 পয়েন্ট এইটা নাকি এইটা, তুমি এখন 4.8 দিয়ে গুণ করতে হবে, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। এখন এত সময় তো তোমার নাই যে তুমি এখন দশমিকের হিসেব করে বের করবা পরীক্ষার হলে, এজন্য এটা উত্তর মুখস্থ থাকলে ভালো হয়, নাহলে এইভাবে বের করতে হবে। আর কিছু কিছু ভার্সিটি আছে যেসব জায়গায় কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে যায়, সেসব জায়গাতে এগুলো করবাই। পাসপোর্ট, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা সাধারণত কি ব্যবহার করি, আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে থাকি। কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেন। এরপর এসো কুমিল্লা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন দেখো, জৈব যৌগের কার্যক্রমগুলো শনাক্তকরণে কি ব্যবহার করি আমরা, আয়ার রাশি ব্যবহার করি না। আয়ার রাশি কি, নিয়ার আয়ার, ফার আয়ার, আর আছে হচ্ছে মিডিল আয়ার। তাই মেইনলি স্পেসিফিক যদি বলো মিডিল আয়ার ব্যবহার করা হয়। আর আর বাকি যে দুইটা আছে এন আয়ার আর ফার আয়ার, এই দুইটা কি ব্যবহার করা হয়, দেখবা বইয়ে বলা আছে এগুলা হচ্ছে থার্মাল ইন্টিগ্রিটির জন্য, মানে তরঙ্গদৈর্ঘ্য যার কম তার শক্তি বেশি, সেজন্য সে বেশি স্কিনে তাপ দিবে, মানে তাপীয় উষ্ণতা যোগাবে। এরকম দেখবা বইয়ে তাপীয় উষ্ণতা বলে একটা কথা আছে। তার মানে টেম্পারেচার মাপার জন্য কিন্তু আমরা আয়ার রশ্মি ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে কোশ্চেনে যদি আমরা আসি, 4D অরবিটালের বেলায় n ও l এর মান কত হবে। যখন একটা এরকম যদি অরবিটাল দিয়ে দেয়, প্রথমটা তো অলওয়েজ n এর মান, n সমান 4, l এর মান কত হবে d এর জন্য, s এর জন্য s p d f, s এর জন্য l এর মান 0,
এল এর মান যখন 1 তখন p, এল এর মান 2 হলে d, এল এর মান 3 হলে সেটাকে আমরা f বলি। যেহেতু d আছে তার মানে আমরা 2 বলবো, তার মানে 4 2 সি নাম্বারটা। আরো একটা দেখো প্রশ্ন, কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন? তো আমরা এটা কিভাবে দেখি? আউটবাউ নীতি দিয়ে দেখি। তা আউটবাউ নীতিতে কি n প্লাস l এর নীতি। তা n প্লাস l এর মধ্যে আমরা দেখি যে যার n প্লাস l এর মান কম সে হচ্ছে কম শক্তি সম্পন্ন, আর যদি n প্লাস l এর মান সমান হয় সেক্ষেত্রে আমরা কি বলি? যার n কম সে কম শক্তি সম্পন্ন। তাহলে এবার আসো, d l এর মান কত হলে d বলছি 2 না, তাই 3 আর 2 এখানে 5 আসতেছে। s এর মান s এর s অরবিটাল কখন হয়? যখন l এর মান 0, তাহলে 4 আর 0 তো 4ই আসে। p এর মান তো 1, l এর জন্য p কত? 1 হলে p, তাহলে 4 আর 1 5, আর এখানে তো 3 থাকে। তাহলে সর্বনিম্ন কোনটা? 3 আসতেছে যেহেতু, তাহলে এটাই হবে সর্বনিম্ন। সর্বোচ্চ বলে কোনটা? 3 নাকি 4p? অবশ্যই 4p, কারণ বললাম যখন n প্লাস l এর মান সমান হবে তখন যার n এর মান ছোট সে ছোট হবে, তার মানে 3d কিন্তু 4p থেকে ছোট। বোর তত্ত্ব প্রযোজ্য কোন ক্ষেত্রে? আগে তোমাকে এটা বুঝতে হবে। এটাও কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেন। বোর তত্ত্ব প্রযোজ্য হচ্ছে যাদের একটা ইলেকট্রন আছে, শুধু এতটুকু মনে রাখো। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। হিলিয়ামের 2টা ইলেকট্রন ছিল, একটা ত্যাগ করে দিছে, তাহলে এরও একটা ইলেকট্রন আছে। লিথিয়াম 3টা, 2টা ত্যাগ করে দিছে, এরও একটা ইলেকট্রন আছে। কিন্তু দেখো হাইড্রোজেন প্লাস, ওর তো একটা ইলেকট্রন, কিন্তু সেটা যদি ত্যাগ করে দেয় থাকে আর কিছু থাকে না, তাহলে এইটার জন্য বোর তত্ত্ব প্রযোজ্য না। এখনো দেখো সি ইউনিটের কোশ্চেন, এটা তো একটু আগেই বললাম। চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মি প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? এই যে একটু আগেই তো বলছিলাম যে টিস্যুর তাপমাত্রা মেজার করার জন্য। দেখছো ব্যাখ্যাগুলা এরকম ভাবেই পড়তে হবে যেন অন্য কোশ্চেন আসলে পারা যায়। আচ্ছা, রিডবার্গ ইকুয়েশন, এই রিডবার্গ ইকুয়েশনে লাইম্যান সিরিজের জন্য n এর মান কত হবে? এল বি পি বি এফ, লাইম্যানের জন্য কত? n এর মান 1, এটার জন্য 2, 3, 4, 5, যেহেতু লাইম্যান বলছে তার মানে n এর মান কত হবে? 1 হবে। n2 কিন্তু বলে নাই। n2 বললে কি হতো? n2 বললে যে সিরিজ বলবে তার পর থেকে শুরু হতো, তার মানে এক্ষেত্রে n2 এর মান কিন্তু 2 থেকে শুরু হতো। ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা কোন দ্রবণে বেশি? এটা তো 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে সব থেকে বেশি হয়ে থাকে। আচ্ছা, কোন পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা হবে? এই টাইপের ম্যাথ আসলে একটু কষ্ট করে প্রথমে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তা ইলেকট্রন বিন্যাস যদি করো কি আসবে? দেখো 4s2 মানে কত? 20। তারপরে কত আসে? 3d1 and 3d2। d এর কয়টা অরবিটাল? dxy, dyz and dzx, তারপর 5টা থাকে। যাই হোক, এটা হচ্ছে -2, দেন এটা হচ্ছে -1। তাহলে মূলত এই জায়গাটাতে থাকতেছে আমার 3d তে থাকতেছে n এর মান 3, তাহলে c বাদ, d বাদ। n এর মান যেহেতু 3 আসতেছে, c and d বাদ, বাকি আছে হচ্ছে এই দুইটা। দেখো d তে থাকলে l এর মান কত হবে? আমরা বলছি না d এর জন্য l এর মান হচ্ছে 2, তাই তো অলরেডি তো b ও তো বাদ দিতে পারতেছো, এটা হবে। কত সহজে তুমি চেষ্টা করবে কি অপশন গুলা বাদ দেওয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিক গুলা। এখানে কতগুলো কথা মনে রাখবা। n এর মান m এর মান সমান হওয়া যাবে না, n এর মান l এর মান সমান হওয়া যাবে না। মানে কি? তার মানে হচ্ছে n এর মান l থেকে বড় হতে হবে, আবার m এর মান l থেকে বড় হওয়া যাবে না, l এর মান m থেকে বড় হতে হবে। মানে l এর মান এর উপরে m এর মানটা নির্ভর করবে, আর s এর মান সর্বদা প্লাস হাফ না হলে মাইনাস হাফ হবে, অন্য কিছু হওয়া যাবে না। এই কয়েকটা কথা মনে রাখবা, তাহলে এগুলো সলভ করতে সুবিধা হবে। আচ্ছা, বামার সিরিজে n2 সমান 3 হলে, তাহলে বামার সিরিজ যেহেতু বলছে n1 সমান কত হবে? 2 হবে। আচ্ছা, আমি আরেকটা এমসিকিউ এখানে একটু বলে রাখি।
এল বি পি বি এফ পেয়েছি আমরা। এই বামারটা কি ভিজিবল না, দৃশ্যমান? ভিজিবল আগে কি আছে? কি আছে? অতিবেগুনি না? তাহলে লাইমেনটা হবে অতিবেগুনি অঞ্চলে, আর পরের গুলো সব হবে অবলোহিত অঞ্চলে। এটা কিন্তু আসে মাঝে মাঝে, এটা করবা। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য। আমরা তরঙ্গ সংখ্যা সমান কি জানি? 1/λ, এটা সমান আর এইচ না নিয়ে আমরা এখান থেকে 1096.78 ইউজ করতে পারি। এটা সমান কি 1/n এর স্কয়ার, মানে 1/2 এর স্কয়ার মাইনাস 1/3 এর স্কয়ার। এটা ক্যালকুলেশনে করা একটু কঠিন, তাও করা যাবে না এমন না, করা যাবে, কিন্তু ক্যালকুলেশন ছাড়া করা কঠিন। এখানে ক্যালকুলেটর ইউজ ছিল, পাশে এটা নোট করতে মনে নাই। আচ্ছা, হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। আচ্ছা, হুন্ডের নিয়ম কি ছিল? সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকতে হবে। কোন ইউনিভার্সিটি কোশ্চেন? সর্বাধিক সংখ্যা কি করতে হবে? বিজোড় ইলেকট্রন থাকতে হবে। তো এখন তুমি ইলেকট্রন বিন্যাস করো, ক্রোমিয়ামেরটা যদি করো, সর্বাধিক সংখ্যক ওই নিচের কোন মৌলে ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নিয়ম প্রযোজ্য না? তো ক্রোমিয়ামে আমরা এখানে 4s2 3d4 পেই, তাহলে কত? 20। তো তুমি যখন এরকম করবা, স্বাভাবিকভাবে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করবা, চারটা আসে এখানে। নাইট্রোজেনের করলে কি আসে? নাইট্রোজেনের করলে এটা আসে। আর ফসফরাসের করলে, ফসফরাস কি থাকে? 2p3। 3s2 1s2 2s2 2p6 10, 3s2 মানে হচ্ছে 12, আর 3p3 মানে পিতে 3টা থাকে, এখানে সিঙ্গেল থাকে। সালফারের ক্ষেত্রে যদি আসি, সালফারের ক্ষেত্রে 2p4 থাকে। তাহলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। তা এখন তুমি যদি এটাকে উত্তেজিত করো, 4s2 থেকে একটা ইলেকট্রন কোথায় আসবে? 3d তে আসবে, তখন 4s কিন্তু একটা সিঙ্গেল থাকবে। তা আমরা যদি অপশনগুলো যাচাই করি, তাহলে কোনটা আসে দেখো তো। ক্রোমিয়ামের ক্ষেত্রে কিন্তু সর্বাধিক সংখ্যা একই অরবিটালে, ডি অরবিটালে সর্বাধিক অযুগ্ম আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বাধিক অযুগ্ম আছে। ফসফরাসের ক্ষেত্রেও এখানে কি পেয়েছি? সর্বাধিক অযুগ্ম আছে, কিন্তু সালফারের ক্ষেত্রে দেখো জোড় এসে গেছে, আর কোথাও কিন্তু জোড় নাই। তাহলে সালফারের জন্য কিন্তু এখানে হুন্ডের নিয়মটা প্রযোজ্য হচ্ছে না। এটা তো একটু আগেই বলছি, জীবাণুনাশন কাজে কি করব? 240 থেকে 280। আচ্ছা, লেড ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল যদি এত হয়, লেড আয়নের ঘনমাত্রা কত হবে? তা প্রথমে দেখো, PbCl2 এটার KSP কত হয়? এরকম ফরম্যাট যদি থাকে mxn হয়, তাহলে এটার দ্রাব্যতা কি হবে? x এর পাওয়ারে x, যেটা থাকবে এখানে তার পাওয়ারে তাই দিতে হবে। y এর পাওয়ারে y ইন্টু s এর পাওয়ারে x প্লাস y। সেই হিসেবে KSP সমান এটার কত আসবে? এখানে 1 আছে, 1 ইন্টু 2 এর পাওয়ারে 2 ইন্টু s এর পাওয়ারে তাহলে 3, তার মানে কত আসে? 4s3। এখানে তোমাকে দিয়ে দিয়েছে 4x3 সমান 1.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। s3 সমান তাহলে কত আসে? আমরা যদি এখানে লিখি 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে 4 4 16, এখানে থাকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে এর সমান কি আসে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখানে 1/3। এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ ছিল চিটাগাং ইউনিভার্সিটিতে, যদিও এখানে সব
সহজ সহজ কোশ্চেন থাকে, তাহলে এখান থেকে এটা করে ফেললে এখান থেকে আমরা পাবো কি, সম্ভবত শেষেরটাই আসবে। তারপরে দেখো আবার চিটাগাং ইউনিভার্সিটি আরো একটা কোশ্চেন, যে কোনটি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্দেশ করে? দেখো প্রধান শক্তি স্তরে অরবিটাল, এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার কাউন্টের সূত্র, 12+1 হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র উপশক্তি স্তরে, এইটাই। আর এটা হচ্ছে, এটা কি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে উপশক্তি স্তরে। আর প্রধান শক্তি স্তরে অরবিটাল কি হবে, n স্কয়ার। কোনটা সঠিক? সেখানে কোনটি সঠিক নয় দিলে বেশি বেটার হবে। কোনটি সঠিক নয়, কারণ দেখো হাইড্রোজেন পজিটিভ নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হতে পারে। ক্যালসিয়াম ক্যালসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা তো চেঞ্জ হবে না, সেম। O2 অণুতে দুইটা সমাজী বন্ধন আছে, ডাবল বন্ড আছে। Fe3+ Fe2+ এ কি সমান ইলেকট্রন আছে? না। Fe3+ এ কয়টা আছে? আয়রন তো 26, তিনটা বাদ দিলে থাকে হচ্ছে 23টা, এটা থাকে 24টা, তো ইলেকট্রন তো সেম না, তাহলে এইটাই সঠিক না। তার মানে এখানে 9 কথাটা থাকবে। ফার্স্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় সাস্টে আসে, এটা খুব ইম্পর্টেন্ট। কৃষিতেও এই কোশ্চেন কিন্তু বিগত বছরগুলোতেও আসছে। 25°C তাপমাত্রায় ম্যাগনেসিয়াম বা এখানে কোন ধাতু দিয়ে দিবে, এর কেএসপি দেওয়া আছে 5×10⁻16। এই সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত হবে? তো প্রথমে তুমি কেএসপি বের করো, একইভাবে কেএসপি কত আসে, 1 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2 ইনটু s এর পাওয়ারে 3, মানে 4s কিউ। 4s কিউ সমান কত দিচ্ছে এখানে, 5×10⁻16। তাহলে এখান থেকে তুমি s সমান কি পাবা, 5×10⁻16 ডিভাইডেড বাই 4 এর পাওয়ারে 1/3। এখানে আমরা একটু যদি হিসেবে নিয়ে আসি, আমরা এখানে কত ধরতে পারি, 12 50 ধরতে পারি, 4 বার 48, 12.2 এরকম কিছু কিছু হবে। আর এখানে কত হবে, 50×10⁻⁻1 ঘর পিছাচ্ছি, তার মানে পাওয়ারে আরো মাইনাস করতে হবে, মানে 17 হবে তখন। এখানে 10⁻⁻17 এর পাওয়ারে 1/3। এখন আরেকটু আমরা সহজ করে নিতে পারি, এটাকে আমরা 122 তৈরি করতে পারি, 10⁻18 আসবে, এরপরে 1/3। তাহলে দেখো এবার আমরা একটু ক্যালকুলেটর ছাড়া করতে পারি। 5 এর কিউব মানে কত, 125 না? তাহলে এখান থেকে 5 এর কাছাকাছি কোন একটা মান আসবে, ইন্টু 10⁻6, 10⁻6, তার মানে এটা আমি ধরতে পারি 5×10⁻6। ওই সেভেন কয়টা আছে এখানে, ওই সেভেন কিন্তু যদি ভাঙো তাহলে দুইটা পাবা। তোমার তো বের করতে বলছে পিএইচ, তো তুমি তো আগে এখান থেকে পিওএইচ বের করবা, তাই না? আগে তো এখান থেকে তুমি পিওএইচ বের করবা। পিওএইচ সমান কি, মাইনাস লগ অফ OH7। তো পিএইচ অন দেখবে এখানে 5 আসতেছে, এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, এই OH7 এর কনসেন্ট্রেশন তো এখানে বসাবা। কেন, কারণ এখানে দেখো দুইটা না, তার এখানে 2 গুণ করবা, কারণ এখানে তুল্য সংখ্যা গুণ করতে হয় না। আমি একটু দেখাই, এত শর্ট না করে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই দিই। পিওএইচ সমান কি, মাইনাস লগ অফ 2 ইন্টু OH7 এর যেটা
OH আয়নটা তো আমরা বের করছি এখানে 5 × 10⁻⁶, তাহলে এখান থেকে আমরা যদি করি তখন আমরা পাই -log * 10 × 10⁻⁶, তার মানে এখানে 10⁻⁵ থাকে। তাহলে আমরা কত পাই? 5 পাই না? তাহলে OH যদি 5 হয় তাহলে pH কত হবে? pH হবে তোমার 9। তাহলে সেই হিসেবে এইটা উত্তর দিবা। আচ্ছা, আমরা ভার্সিটি কোশ্চেন মোটামুটি শেষ করছি। এবার আসো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা একটু সলভ করি। যদি এগুলাতে সবগুলা কিন্তু ক্যালকুলেটর ইউজ আছে, কারণ মানগুলো এমন ভাবে দেওয়া যে ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা কোনোভাবেই এগুলা পসিবল না। প্রথম দেখো, এই যে দশমিকের পরে এত মিটার হলে 1 মোল ফোটনের শক্তি কত কিলোজুল হবে? এগুলো মূলত আমি তোমাকে কনসেপ্টটা দেখানোর জন্য আমি এখানে বলছি। 1 মোলে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। 1 মোলে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তুমি চাইলে এখান থেকে প্রথমে একটা ফোটনের শক্তি বের করে নিতে পারো। E সমান হচ্ছে H মান তো জানো 6.034 × 10⁻⁻34, C হচ্ছে 3 × 10⁻⁸ ডিভাইডেড বাই ল্যামডা, যেটা মিটারে দেওয়া আছে। এই টোটালটা বসায় নিয়ে যেটা আসবে ওটার সাথে যদি অ্যাভোগাড্রো নাম্বার গুণ করো তাহলে যেটা আসবে এটাই হচ্ছে তোমার উত্তর, কারণ এখানে 1 মোলের কথা বলে দিছে। আচ্ছা, এইটা একটু শর্টকাট একটু খেয়াল করতে হবে, একটু বুঝতে হবে। এটা দুই টাইপের ম্যাথ এখানে সাধারণত থাকে। একটা বলে যে তোমার উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসলে কি হয়, সাধারণত ক্লাসিত হবে। আর উল্টা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় নিয়ে গেলে বাষ্পীভূত হয়ে যায় না, তখন কি করতে হবে? তখন কিন্তু অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে। এটা এমসিকিউ এর ম্যাথ, ডিটেইলসে করার আমাদের টাইম নেই। এক্ষেত্রে আমরা শর্টকাট করব। যখন ক্লাসিত কথাটা থাকবে তখন একটা সূত্র, আর যখন বলবো যে অতিরিক্ত দ্রব্য যোগ করতে হবে সেই ক্ষেত্রে আরেকটা সূত্র। দ্রব্য যোগের ক্ষেত্রে কি করবা? যে দুইটা দ্রাব্যতা থাকবে সেই দুইটা দ্রাব্যতার পার্থক্য করবা ডিভাইডেড বাই 100 প্লাস প্রথম দ্রাব্যতা যেটা থাকবে ওটা করে নিতে হবে, ইনটু যে তোমার দ্রবণ যেটুকু দেওয়া থাকবে স্যাম্পল ওইটুকু দিতে হবে। এটা হচ্ছে তোমার যখন দ্রব্য যোগের ক্ষেত্রে বলবে। কিন্তু ক্লাসিকের ক্ষেত্রে কি হবে? উপরে পার্থক্য ঠিক আছে, উপরে পার্থক্য, নিচে কি করবা? প্রথম তাপমাত্রায় দ্রাবক, প্রথম তাপমাত্রায় দ্রাবক ইনটু দ্রবণ। পার্থক্য কত এখানে? তাহলে 360 মাইনাস 275। প্রথম তাপমাত্রা 25°C বলো, যাই হোক না কেন দুইটা একই তাপমাত্রা হলেও দ্রাবক তো তোমার সেম হয়। দেখো দ্রাব্যতার ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে একক বিহীন দ্রাব্যতা আর একক দ্রাব্যতা। যেগুলাতে একক বিহীন থাকবে সেগুলাকে আমরা পানি যখন ব্যবহার করি তখন দ্রাবকটা 100 গ্রাম ধরি, কিন্তু যখন একক থাকে গ্রাম পার লিটার, এখানে কিন্তু দ্রাবক তোমার হবে কত? 1000। এটা মনে রাখবা। তাহলে এখানে দ্রাবক কত হবে? 1000। আর এখানে দ্রবণ কত দেওয়া আছে? 245। 245 ইন্টু এখানে বিয়োগ করলে কত আসে? 85। 85 ইন্টু 245 কত আসে? তুমি যদি করো, এখানে যদি 85 গুণ করো, 5 5 25, 2825 এটা আসে। এটাকে তুমি 1000 দিয়ে ভাগ করো, 20.825। এই যে ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এগুলো করা যায়। এই দুইটা সূত্র বললাম শর্টকাট, একটু মনে রাখবা। একটা হচ্ছে যখন ক্লাসিত বলবে, ক্লাসিতের ক্ষেত্রে যদি একক বিহীন হয় সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করবা, আর যদি একক যুক্ত হয় মানে গ্রাম পার লিটার হয় তখন 1000 দিয়ে ভাগ করবা। আর দ্রব্য যোগ করতে বললে অথবা অধিক্ষিপ্ত হলে তখন এই প্রসেসে করতে হবে। একটা টেস্ট টিউবে 2 থেকে 3 ml নমুনা লবণের দ্রবণের সাথে প্রথমে 1-2 ml এবং পরে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলে হালকা নীল বর্ণ। দেখো এখানে বইয়ে বলা ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। যখন কপার আয়নে প্রথমে অল্প পরিমাণে ক্ষার দেওয়া হয় তখন আসে হচ্ছে হালকা নীল, যখন পরে অতিরিক্ত পরিমাণে ক্ষার দেওয়া হয় তখন আসে হচ্ছে এই দ্রবীভূত হয়ে যায়, মানে গাঢ়টা বেশি আসে, তাহলে এটা হচ্ছে কপার। প্রথমে আয়ন শনাক্তকরণে এটা কিন্তু একদম প্রথমেই রয়েছে। একই টাইপের ম্যাথ দেখো এখানে কি আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল, মানে কি এটা? কেএসপি দেওয়া আছে।
বলছে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করো। তো তুমি আগে এখান থেকে এস বের করে নিবা, মোলার এককে আসবে, ওটার সাথে ভর গুণ করে দিবা, তাহলে গ্রাম পার লিটার হয়ে যাবে। আর এখানে কেএসপি কত আসে আমি শুধু এটুকু বলে দিই। কি বলছি, অ্যালুমিনিয়াম 1 এর পাওয়ারে 1, আর এখান থেকে 3 এর পাওয়ারে 3, আর এস এর পাওয়ারে তাহলে 4 আসে। তার মানে 27s4, এটা সমান 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 33। এখান থেকে ক্যালকুলেটর দিয়ে এস এর মানটা বের করে নিয়ে তারপর এটা করবা। আয়রন 3+ আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অপশনগুলো আছে এর মধ্যে। আর সিএনএস বললে কিন্তু তখন আলাদা কথা ছিল, NH4CNS, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, কিন্তু সেটা তো বলা নাই। PbR2 যৌগের দ্রাব্যতা দেওয়া আছে, PbR2 এর কেএসপি কত হবে? PbR2 কত আসে এখানে, 1 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, এস এর পাওয়ারে তাহলে 3, তার মানে 4s3। 4s কত এখানে, 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এর কিউব। এই যেটা আসবে এটাই আমাকে উত্তর দিতে হবে। তরঙ্গ সংখ্যা কি, মিউবার সমান 1/λ, তার মানে 1/400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 1/4, আর এখানে 10 টু দি পাওয়ার 2, মানে 10 টু দি মাইনাস 7, এর উপরে থাকে 10 টু দি পাওয়ার 7। 1/4 মানে কত, 0.25, 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার 7। উত্তর তো দেখি, ওই যে এখানে আছে তো, এই যে 2.5 একটাই আছে, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার এটা। আমরা যেটা আসবে এটা কিন্তু মিটার এককে আসবে, মিটার এককে আসবে, কারণ আমি এখানে মিটার এককে করে নিয়েছিলাম, কিন্তু অপশনে কিন্তু সেন্টিমিটার, 100 দিয়ে আমি ভাগ করলে এটা আসবে। চতুর্থ শক্তি স্তরে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সূত্র কি, mvr সমান nh/2 পাই, n এর মান বলছে 4, তার মানে কত আসে, 2h/π আসে। এখান থেকে তোমার তরঙ্গ বের করতে বলতে পারে, ঘূর্ণন বের করতে বলে, সেক্ষেত্রে যে কয়টা শক্তি স্তরে থাকবে সেই কয়টা তরঙ্গ থাকবে। বইটার কোশ্চেন দেখো, পেরিলি কোশ্চেন, N2 এর আইসোইলেকট্রনিক কোনটা? N2 তে ইলেকট্রন কয়টা? একটা নাইট্রোজেনে 7টা থাকে, দুইটা নাইট্রোজেনে কয়টা থাকবে তাহলে? 14টা। 14টা মিলাও। অক্সিজেন 8 × 16, একটা বাদ দিচ্ছে, তার মানে 15টা ইলেকট্রন থাকে। কার্বনের 6টা, অক্সিজেনের 8টা, 14টা, এইটা তো মিলে গেছে। অক্সিজেন 32 থেকে একটা গ্রহণ করছে, অক্সিজেন 8 আর 16, 8টা থাকে না, 16 থেকে একটা গ্রহণ করছে, তার মানে এখানে 17টা, আর এখানে 16টা। 3s2 3p5, এর আগে কি আছে তাহলে, 2p6। 2p6 মানে হচ্ছে কত, 10, 10 দিয়ে 12, আর বা 17, 17 কার, ক্লোরিনের, মানে 17টা কার আসতেছে, আর্গন 18, ক্লোরিন প্লাস দিছে, তার মানে একটা ত্যাগ করছে, এখানে আছে 16টা ইলেকট্রন, আর্গন 18 একটা ত্যাগ করছে, মানে এখানে 17টা ইলেকট্রন আছে, তার মানে এইটাই হবে। তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, দেখো তরঙ্গ দৈর্ঘ্য তুমি যদি মনে রাখো এইভাবে মনে রাখতে পারো, GXUV IMR, লেফট টু রাইট আমাদের ল্যামডা বাড়বে, লেফট টু রাইট আমাদের ল্যামডা বাড়বে, তার মানে গামা তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম হবে। কি কি আছে এখানে একটু খেয়াল করো, গামা আছে, আল্ট্রাভায়োলেট আছে, ভিজিবল আছে, এন্ড রেডিও ওয়েভ আছে। তাহলে রেডিও ওয়েভ হবে, তারপরে ভিজিবল হবে, তারপরে আল্ট্রাভায়োলেট, সবথেকে কম হবে গামা। রেডিও ওয়েভ তাহলে, রেডিও ওয়েভ ভিজিবল, রেডিও ওয়েভ ভিজিবল, ইউভি গামা, তাহলে প্রথমটাই কারেক্ট। এখন এই ল্যামডা থেকে তুমি আরো একটু মনে রাখবা, দেখো আমরা জানি না ই সমান কি, ASC/λ, তাই যেখানে ল্যামডা বাড়ে সেখানে ই কমে, এখান থেকে তাহলে কি হবে, বাম থেকে ডানে গেলে ই কমবে, ই কমা মানে কি, কম্পাঙ্ক কমা।
শক্তি কমা মানে কম্পাঙ্ক কমা। আয়রন 2+ এর সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি দেওয়া হয়, বিক্রিয়া কোনটি উৎপন্ন হবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড K4Fe(CN6) এটার সাথে কি বিক্রিয়া করতে হবে? পটাশিয়াম বিক্রিয়া করতে হবে। এটা তো এটার মতোই থেকে যাবে, এটা এটার মতো থেকে যাবে, এটা তুমি এখানে দিয়ে দাও Fe থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেটা এইভাবে রেখে দাও। এবার একটা আমরা একটু হিসেব করি, আসো। আয়রন যোজনী কত? 2+, এখানে কত আসে? 2+, এখানে -6, এখানে আমাদের তাহলে কত থাকে? এখানে থাকে হচ্ছে তোমার +4, এই পাশে থাকে না -4 থাকে। আমাদের এমন কিছু এখানে নিতে হবে যেখানে আমাদের অবশ্যই +4 হবে, না হলে তো তোমার যৌগ অবস্থায় জারণ মান শূন্য হচ্ছে না। এখন এখানে তোমার পটাশিয়াম তো থাকবেই, পটাশিয়াম তো এখানে থাকবেই, সাথে এই যে আয়রন আমরা দিচ্ছি Fe2+, সেটাও থাকবে। এখন দেখো আয়রনের তো নিজের যোজনী কত বলেই দিছে, 2 বলেই দিছে, তাহলে এখানে তো আয়রন নিজস্ব 2 আছে, আর বাকি 2 দরকার, তাহলে এখানে পটাশিয়ামের যোজনী 1, তাহলে 2 দাও, K2 আর Fe থাকবে, এই যে K2 আছে, Fe থাকবে। এইভাবে হিসাব করে কিন্তু কি পদক্ষেপ পড়বে এটা বলা যায়। এটাও বইটার কোশ্চেন ছিল। কঠিন কঠিন এটা কঠিন না। পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করলে বাদামি পদক্ষেপ দেয়, এটা কপারই বাদামি পদক্ষেপ দিয়ে থাকে। পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যদি কোনো দ্রবণে দিয়ে বাদামি পদক্ষেপ আসে তাহলে সেটা কপার হয়। এই মোটামুটি যতগুলো প্রশ্ন আসছিল সবগুলো আমি তোমাকে এখানে অ্যান্সার করে দিলাম। এইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি ভালো একটা এই অধ্যায় সম্পর্কে ধারণা পাবা, কারণ এখানে তোমার সকল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আমি সলভ করিয়ে দিয়েছি, কোনো কোশ্চেনই বাদ রাখি নাই, এবং সবগুলো সহজ সমাধান বলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ নেক্সট আমরা এর পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আবারও আলোচনায় আসবো।